স্বাগতম দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আমি অনুপ বিশ্বাস। ভারতের রাজধানী দিল্লিতে সম্প্রতি একটি বিশাল বিস্ফোরণ ঘটেছে। সম্ভবত আপনারা বিভিন্ন মিডিয়া চ্যানেলের মাধ্যমে এতক্ষণে এই খবরটি শুনে ফেলেছেন। আর যদি না শুনে থাকেন তাহলে ঘটনাটা ঠিক এরকম। ভারতের রাজধানীর সেই লাল কেল্লার প্রাচীর, যেখান থেকে ভারতের প্রধানমন্ত্রী দেশকে সম্বোধন করেন, ঠিক তার থেকে মাত্র ৩০০ মিটার দূরে একটি গাড়িতে ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। বিভিন্ন মিডিয়া চ্যানেল সূত্রে খবর, এই গাড়ি বিস্ফোরণে প্রায় ১১ জনের মৃত্যু হয়েছে। এখন আলোচনার বিষয় হলো, দেশে এমন একটা সময়ে এই বিস্ফোরণটি হয়েছে যখন প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্ক বেশ উত্তপ্ত। সম্প্রতি পুলওয়ামায় হওয়া জঙ্গি হামলা হোক বা পেহেলগামে হওয়া জঙ্গি হামলা এবং তার জবাবে পাকিস্তানের উপর ভারতের পাল্টা আক্রমণ, সব কিছু মিলিয়ে পরিস্থিতি এমনিতেই গরম। তাই এখন এই বিস্ফোরণের সঙ্গে ওই ঘটনাগুলোর যদি কোনো যোগসূত্র থাকে, তাহলে এটা ভারতের জন্য যেমন একটা গভীর চিন্তার বিষয়, তেমনি প্রতিবেশীদের জন্য একটা বড় সতর্কবার্তাও হতে পারে। তো চলুন আজকের এই প্রতিবেদনে আমরা বিস্তারিতভাবে জানব যে দিল্লির লাল কেল্লার কাছে হওয়া এই বিস্ফোরণটি আসলে কি বার্তা দিচ্ছে, এখনো পর্যন্ত এই বিষয়ে কি তথ্য সামনে এসেছে, আর এই বিস্ফোরণটা ঠিক কতটা ভয়াবহ ছিল। স্ক্রিনে আপনারা যে ছবিগুলো দেখছেন, বিস্ফোরণের পর আশপাশের গাড়িগুলোর কি অবস্থা হয়েছে এবং দূর থেকে আগুনের লেলিহান শিখা দেখা যাচ্ছে। এই ছবিগুলোই ঘটনার ভয়াবহতা তুলে ধরছে। হেডলাইনগুলোতে খবরটা প্রতি মিনিটে মিনিটে বদলে যাচ্ছিল। সংখ্যাটা বাড়তে বাড়তে এখন ১১ জনে এসে দাঁড়িয়েছে। প্রথমে ৮ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছিল, কিন্তু এখন সেটা বেড়ে ১১ জন হয়েছে। ঘটনাটি ভারতের রাজধানী দিল্লির লাল কেল্লার একদম কাছে ঘটেছে। বলা হচ্ছে যে সন্ধ্যাবেলা প্রায় ৭টা নাগাদ, অর্থাৎ ৬টা বেজে ৫২ মিনিটে ফোর্ট মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে একটি চলন্ত গাড়িতে এই বিস্ফোরণটি হয়, যার ফলে আশপাশে দাঁড়িয়ে থাকা আরও ৩টি গাড়িতে আগুন লেগে যায়। মানুষের মধ্যে একটা আতঙ্ক আর ছোটাছুটির পরিবেশ তৈরি হয়েছিল। কেউই কিছু বুঝে উঠতে পারছিল না। যারা এই বিস্ফোরণের শব্দ শুনেছেন তারা প্রচণ্ডভাবে বিচলিত হয়ে পড়েন। এই যে ছবিগুলো আপনারা দেখছেন, এগুলো মানুষের মধ্যে ছড়িয়ে পড়া আতঙ্কের ছবি। দূর থেকে গাড়ির ভিতরে লাগা আগুন স্পষ্ট দেখা যাচ্ছে। তবে এখানে সবচেয়ে বড় প্রশ্ন যেটা উঠছে তা হলো, এই বিস্ফোরণের পিছনে কি জঙ্গিরা ছিল? কারণ গতকাল সন্ধ্যা ৭টা থেকে এখনো পর্যন্ত কোনো জঙ্গি সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি। অন্যদিকে ভারত সরকারও এটাকে এখনো পর্যন্ত জঙ্গি হামলা বলে ঘোষণা করেনি। কোনো মিডিয়া রিপোর্টেও এটা বলা হয়নি যে দেশের সুরক্ষা এজেন্সিগুলো এটাকে জঙ্গি হামলা বলে চিহ্নিত করেছে। সেই কারণেই সব জায়গায় শুধু ব্লাস্ট বা বিস্ফোরণ শব্দটা লেখা হচ্ছে। এখন প্রশ্ন হলো, এই বিস্ফোরণটি কিভাবে হলো? দেখুন, এর তদন্তের জন্য সমস্ত টিম একজোট হয়ে গেছে। বিভিন্ন তদন্তকারী সংস্থা সবাই নিজেদের মতো করে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী তারা জীবনে এত ভয়ঙ্কর বিস্ফোরণের শব্দ কখনো শোনেননি। যারা এই দৃশ্য দেখেছেন তারা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। মানুষের কথায় এটা একটা অত্যন্ত ভয়াবহ পরিস্থিতি ছিল। চারিদিকে মানুষের দেহাংশ ছিন্ন ভিন্ন হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা গেছে। যারা সেখানে উপস্থিত ছিলেন তাদের মিডিয়াকে দেওয়া বয়ান থেকে এটা স্পষ্ট যে এই বিস্ফোরণটা খুবই শক্তিশালী ছিল। দর্শক, লালকেল্লা থেকে মাত্র ৩০০ মিটার দূরে এই বিস্ফোরণটি ঘটেছে। লালকেল্লার যে প্রাচীর থেকে প্রধানমন্ত্রী দেশকে সম্বোধন করেন, সেই জায়গাটার খুব কাছেই এই ঘটনা। যদি ঠিকঠাকভাবে মাপা হয় তাহলে প্রধানমন্ত্রীর নিরাপত্তা যে বলয় থাকে, সেই বলয়ের মাত্র ১৫০ মিটার দূরে এই বিস্ফোরণ হয়েছে। সুতরাং যদি এই বিস্ফোরণের গভীরতা বিচার করা হয় এবং যদি এটা সত্যিই একটি জঙ্গি হামলা বলে প্রমাণিত হয়, তাহলে এটা দেশের জন্য একটা সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার মতো ঘটনা। যেখানে ভারতীয়রা ১৫ই আগস্ট গর্বের সঙ্গে প্রধানমন্ত্রীর ভাষণ শোনেন, সেই জায়গাকে যদি এইভাবে নিশানা করা হয়, তাহলে বুঝতেই পারছেন এটা দেশের সুরক্ষার একেবারে হৃৎপিণ্ডে আঘাত করার মতো ব্যাপার হবে যদি এটা জঙ্গি হামলা বলে প্রমাণিত হয়।
দেশের সংসদ ভবন বা লালকেল্লার মতো ওই প্রতীকী জায়গাগুলোর এত কাছে এই ধরনের বিস্ফোরণের অনেক গভীর অর্থ থাকতে পারে। আর সেই কারণেই কেউই এই ঘটনাটিকে জঙ্গি হামলা শব্দটি দিয়ে বলার তাড়াহুড়ো করছে না। কারণ একবার যদি তদন্তকারী সংস্থাগুলো এটাকে জঙ্গি হামলা বলে ঘোষণা করে দেয়, তাহলে আমি আপনাদের বলছি এই খবর আমেরিকাতেও আলোড়ন ফেলে দেবে। কারণ আমেরিকা নিজেও জানে যে ভারতের পক্ষ থেকে যদি একবার এটাকে জঙ্গি হামলা বলা হয়, তাহলে ভারত সরকার এবার পাকিস্তানকে শাস্তি দিতে বাধ্য হবে মানে হলো পাকিস্তানিদের আগেই বোঝানো হয়েছিল যে দেশের ভিতরে এই ধরনের দুঃসাহস যেন তারা আর না দেখায়। পেহেলগাম জঙ্গি হামলার পর যে শান্তি প্রক্রিয়া শুরু হয়েছিল এবং যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছিল, সেটাও হয়তো থেমে যাবে। আর সেই কারণেই আপনারা লক্ষ্য করবেন যে ঘটনা ঘটার এত ঘন্টা পরেও এটাকে কেউ জঙ্গি হামলা বলছে না। আন্তর্জাতিক মিডিয়া ইতিমধ্যেই এই খবরটি কভার করতে শুরু করেছে। বিভিন্ন দেশের দূতাবাসে ফোন ও বার্তা চালাচালি শুরু হয়ে গেছে। কারণ তারা জানে যে ভারত যদি একবার এটাকে জঙ্গি হামলা বলে দেয়, তাহলে পাকিস্তানকে ভারতের হাত থেকে বাঁচানো মুশকিল হয়ে যাবে। তখন আমেরিকার কথাও হয়তো শোনা হবে না। দেখুন, প্রাথমিকভাবে দুটি তত্ত্ব উঠে আসছে। এক, হতে পারে গাড়ির সিএনজি সিলিন্ডার ফেটে এই বিস্ফোরণ ঘটেছে। আর দুই, এর পিছনে জঙ্গি হামলার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে এখানে একটা বিষয় নিয়ে মানুষের মধ্যে আলোচনা ইতিমধ্যেই তোড়জোড় শুরু হয়েছে। আর সেটা হলো, ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই স্বরাষ্ট্রমন্ত্রী এই বিষয়ে নিজের মন্তব্য রেখেছেন এবং বলেছেন যে তিনি ঘটনাস্থলে যাচ্ছেন এবং পৌঁছেছেন। তাই মানুষের বক্তব্য, যদি এটা শুধুমাত্র একটা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হতো, তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী নিজে হয়তো বিবৃতি দিতে বা ঘটনাস্থলে যেতেন না। তার মানে ঘটনাটির মধ্যে নিশ্চয়ই কোনো গম্ভীর বিষয় আছে। এই ঘটনার পর দিল্লির সমস্ত রাজনৈতিক দলের নেতারা, তা তিনি সরকারে থাকুন বা বিরোধী দলে, যেমন পবন খেরা, রাহুল গান্ধী, মমতা ব্যানার্জি, অরবিন্দ কেজরিওয়াল, সকলেই নিজেদের মতো করে বক্তব্য রেখেছেন। এখন দেখার বিষয় হলো, যদি এটা সত্যিই জঙ্গি হামলা হয়, তাহলে এর জন্য দায়ী ব্যক্তি দেশের ভিতরেই কোথাও লুকিয়ে আছে। সুতরাং কিভাবে এবার অ্যাকশন শুরু হয়? এই প্রশ্নটা আরও জোরালো হচ্ছে, কারণ এই ঘটনা ঘটার ঠিক কয়েক ঘন্টা আগেই মিডিয়া রিপোর্টে দেখানো হয়েছিল যে পুলিশ সম্প্রতি প্রায় ২৯০০ কেজি বিস্ফোরক উদ্ধার করেছে। যখন দিল্লির আশেপাশে এত বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার হয় এবং তারপরেই লালকেল্লায় বিস্ফোরণ ঘটে এরকম, তখন স্বাভাবিকভাবেই দুটোর মধ্যে একটা সম্পর্ক স্থাপন করার চেষ্টা করা হচ্ছে। মানুষের মনে প্রশ্ন জাগছে, তাহলে কি এই বিস্ফোরকগুলো দিয়ে দিল্লিতে আরও বড় কোনো নাশকতার পরিকল্পনা ছিল? মানুষ এখন নিজেদের মতো করে নানা রকম অনুমান করছেন। ঘটনাস্থলে এনএসজিকেও পৌঁছাতে দেখা গেছে। কিছু রিপোর্টে এটাও বলা হচ্ছে যে মৃত বা আহতদের শরীরে প্রাথমিকভাবে কোনো ওই পেরেক বা তারের টুকরো পাওয়া যায়নি, যা সাধারণত বোমায় ব্যবহার করা হয়। তবে ময়নাতদন্তের রিপোর্ট এবং সরকারি বিবৃতি এখনও আসা বাকি। কিন্তু বিস্ফোরক এতটাই শক্তিশালী ছিল যে দিল্লি মেট্রো স্টেশনের গেটের চারপাশে যে কাঁচ লাগানো থাকে, সেই দরজাগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। মানুষের কথায় বিস্ফোরণের ধাক্কায় তারা ছিটকে পড়ে গিয়েছিল। এই ঘটনার পরেই দেশের বিভিন্ন রাজ্যে, যেখানে সামনে নির্বাচন আছে বা কোনো স্পর্শকাতর পরিস্থিতি তৈরি হতে পারে, সেখানে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। বিহার, চণ্ডীগড়, কেরালা, হরিয়ানা, উত্তরপ্রদেশ সব জায়গায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী সমস্ত এলাকায় নজরদারি আরও বাড়ানোর নির্দেশ দিয়েছেন। দেখুন, এমন একটা সময়ে এই ঘটনা ঘটেছে যখন কয়েক ঘন্টা আগেই খবর এসেছিল যে কাশ্মীরের একজন ডাক্তারকে ফরিদাবাদ থেকে গ্রেপ্তার করা হয়েছে, যার কাছ থেকে ৩৬০ কেজি বিস্ফোরক পাওয়া গেছে। একইভাবে আরও ২৫৬৩ কেজি অ্যামোনিয়াম নাইট্রেট, যা বিস্ফোরক বানানোর মূল উপাদান, সেটা উদ্ধার করা হয়েছে। অর্থাৎ দেশের রাজধানী এবং অন্যান্য বড় শহরগুলোতে আতঙ্ক ছড়ানোর জন্য জঙ্গিরা ক্রমাগত চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু ভারতের সুরক্ষা এজেন্সিগুলোর তৎপরতার কারণে যে বিশাল ক্ষতি হতে পারত, তা আটকানো সম্ভব হয়েছে।
কিন্তু লালকেল্লার কাছে এই বিস্ফোরণটি অনেকগুলো প্রশ্ন তুলে দিয়ে গেল। এমনটা নয় তো যে ওই ২৯০০ কেজি বিস্ফোরক দিয়ে আরও বড় কোনো হামলার পরিকল্পনা ছিল, আর এই বিস্ফোরণটা শুধু তারই একটা ঝলক ছিল মাত্র? এসব প্রশ্নের উত্তর আগামী ১-২ দিনের মধ্যেই তদন্তকারী সংস্থা দিয়ে দেবে। কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয়, যদি এটা জঙ্গি হামলা বলে প্রমাণিত হয়, তাহলে লালকেল্লার প্রাচীরের কাছ থেকে শুরু হওয়া এই হামলা অনেক দেশের জন্য, বিশেষ করে একটি দেশের জন্য, খুব ভারী হবে। হতে পারে পাকিস্তান আবার জঙ্গিদের উস্কানি দিয়ে দেশের ভিতরে অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে, যাতে ভারতের অর্থনীতিকে আঘাত করা যায়। তো দর্শক, আপাতত এটুকুই। বিশ্বের সমস্ত বড় বড় মিডিয়া যেমন দ্য গার্ডিয়ান, সিএনএন, সবাই এই খবরটি কভার করতে শুরু করেছে, কিন্তু সবাই এটিকে ব্লাস্ট বা এক্সপ্লোশন বলেই উল্লেখ করছে। এখনো পর্যন্ত কেউ টেরার বা জঙ্গি শব্দটাকে ব্যবহার করেনি। পাকিস্তানের ডন পত্রিকাও এটাকে শুধু এক্সপ্লোশন বলেই লিখেছে। তাই আপাতত আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আরেকটু অপেক্ষা করলেই সমস্ত উত্তর আমরা তদন্তকারী সংস্থার কাছ থেকে পেয়ে যাব। আশা করি এই পুরো বিষয়টি খুব সহজ সরলভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে পেরেছি। এখন এই বিষয়ে শেষ করার আগে আপনাদের মতামত জানতে চাই। কমেন্ট বক্সে আপনার রায় অবশ্যই লিখে জানাবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।